আপনি অনেক ভালো ও সুন্দরী মেয়ে বিয়ে করতে পারবেন। আমাকে বিয়ে করলে আপনি সমাজের কাছে, আপনার পরিবারের কাছে হাসির পাত্র হবেন। আপনার জীবনটা নষ্ট হয়ে যাবে। আপনার কথা শেষ হয়েছে? যদি হয়ে থাকে এখন আমার কথা শোনেন। আমি শুধু নিধির বাবা হতে না, আপনার স্বামী হতেও চাই। আমি নিধিকে যেমন ভালোবাসি, আপনাকেও তেমনই ভালোবাসি। আর কি বললেন? আপনাকে বিয়ে করলে আমার জীবন নষ্ট হয়ে যাবে? আমার জীবন তো নষ্ট হবে নিধিকে আর আপনাকে কাছে না পেলে। সমাজের কাছে আমি হাসির পাত্র হব এটা বললেন? ধিক্কার এমন সমাজকে, যেই সমাজ আপনাদের মতো মেয়েদেরকে আদিবের মতো অমানুষের হাত থেকে রক্ষা করতে পারে না। আমি আপনাকে ভালোবাসি আর আপনাকেই বিয়ে করব। এরপর আর কোনো কথা শুনতে চাই না। আমি যা বলছি তাই হবে। আমাদের বিয়ে হয়ে গেল, কিন্তু আমাদের মধ্যে কোনো রকমের শারীরিক সম্পর্ক হলো না। দুইজন আমরা দুই রুমে থাকি। হাসিব কখনো বলেনি তার রুমে থাকতে। সে যদি থাকতে বলতো অবশ্যই আমাকে তার রুমে থাকতে হতো। এখন হাসিব আমার স্বামী, সে বললে তো আমি না করতে পারতাম না। তার পুরো হক আছে আমার উপরে। সবকিছু আগের মতোই চলতে থাকলো। হাসিব আমাকে আপনি করে বলে, এটা আমার খারাপ লাগে। হাসিবকে বলেছি, এতদিন না হয় আপনি করে বলেছেন, এখনও কি আপনি করেই বলবেন? কখনো তো শুনিনি স্বামী তার স্ত্রীকে আপনি বলে ডাকে। নাকি মন থেকে আমাকে স্ত্রী মেনে নিতে কষ্ট হয়? এখন হাসিব আমাকে তুমি করে বলে। আমিও চেষ্টা করছি তাকে তুমি করে বলার, কিন্তু পারছি না, কেমন যেন লজ্জা লাগে। হাসিব আমার কথা আমাকে ফিরিয়ে দিল। তুমি আমাকে এখনো আপনি করে বলো? আমাকে কি স্বামী হিসেবে মানতে কষ্ট হয়? তার কথা শুনে আমি হেসে দিয়ে বলেছি, ওই কি বলো, আমার কথা আমাকেই ফিরিয়ে দাও। তোমাকে স্বামী হিসেবে পেয়ে আমি নিজেকে ভাগ্যবতী মনে করি। তুমি বলে রাখতে চাই, কিন্তু লজ্জায় রাখতে পারিনি। তবে আজ থেকে তুমিই বলবো। বাংলাদেশে যাবার সব ব্যবস্থা হয়ে গেছে। আগামীকাল রাত 7টায় আমাদের ফ্লাইট। খুব উত্তেজিত অনুভব করছি। 2.5 বছর পর দেশে যাচ্ছি, মা বাবার বোনেদের মুখ দেখতে পাবো। সেটা আজ সম্ভব শুধু হাসিবের জন্য। হাসিব যদি আমাকে আশ্রয় না দিত, তাহলে এতদিনে আমি কোথায় না কোথায় ভেসে যেতাম খড়কুটোর মতো। এখন আমি নিশ্চিত মনে বাংলাদেশে যেতে পারছি। মা বাবার সামনে গিয়ে বলতে পারবো, হাসিব আমার স্বামী, আমার সন্তানের বাবা হাসিব। বাংলাদেশে পৌঁছে হাসিব আমাকে বলল, চলো আগে তোমাদের বাসায় যাই। সেখানে তোমাকে রেখে আমি আমার বাসায় যাব। বাবা মা ভাইয়াকে বুঝতে হবে, বলতে হবে ইংল্যান্ডে থাকাকালীন আমি এক অসহায় বাঙালি মেয়েকে বিয়ে করে ফেলেছি তোমাদেরকে না জানিয়ে। আমার 1.5 বছর বয়সী একটা মেয়ে আছে। যেভাবেই হোক তাদেরকে বুঝিয়ে তোমাকে আমার বাসায় নিয়ে যাব। এখনই যদি হুট করে তোমাকে বাসায় নিয়ে যাই, তাহলে বাবা ভাইয়া বেশি উত্তেজিত হয়ে যাবে। হাসিব আমাকে নিয়ে আমার বাবার বাড়িতে আসলো। আমার মা বাবা যখন জানতে পারলো হাসিব আমার স্বামী আর নিধির বাবা, আর ইংল্যান্ড থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, মা খুব খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরলো। মনে মনে ভাবলাম, আজ যদি হাসিব আমাকে বিয়ে না করতো, তাহলে তো তোমরা আজ খুশি না হয়ে কুকুরের মতো ব্যবহার করে আমাকে তাড়িয়ে দিতে। হাসিব আমাকে রেখে তার বাসায় চলে যেতে চাইলো। মা বাবা কিছুতেই তাকে যেতে দিতে চায় না। বাবা হাসিবকে বলছেন, বাবা তুমি আজ প্রথম আমাদের বাসায় এসেছো, একটা রাত অন্তত থেকে যাও। হাসিব মা বাবাকে বুঝিয়ে বলল, আর একদিন আসলে থাকবে। এখন তার বাসায় যেতে হবে, না হলে সমস্যা হবে। মায়ের অনেক জোরাজুরিতে হাসিব নাস্তা খেয়ে গেল। যাবার সময় নিধিকে কোলে নিয়ে বলল, নিধিকে আর তোমাকে রেখে যেতে আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি আর করব, আগে তো মা বাবা ভাইয়াকে বোঝাতে হবে। আমি চলে গেলে তুমি চিন্তা করো না, আমি ফিরে আসবো 2-1 দিনের মাঝেই। তুমি নিধির দিকে খেয়াল রেখো। বাংলাদেশের আবহাওয়া, নিধি অসুস্থ হতে পারে, তুমি বিশেষভাবে নিধির যত্ন নিও। হাসিব নিধিকে কপালে চুমু দিয়ে আমার কোলে তুলে দিল। আমার হাত ধরে হাসিব বলল, ইসরাত আমি তোমাকে ভালোবাসি, একদম ভয় পেও না। ভেবো না আমি আর ফিরে আসবো না। আমি হাসিবকে বললাম, আমি তোমাকে বিশ্বাস করি। যেই মানুষটা আমার জন্য এত কিছু করতে পারে তাকে অবিশ্বাস করা অসম্ভব। লন্ডন থেকে আসার সময় হাসিব সবার জন্য শপিং করেছে। আমার মা বাবা বোনেদের জন্য অনেক কিছু শপিং করেছে। মা বাবা আর ছোট বোন মিলিকে তাদের জন্য কেনা ড্রেসগুলো দিলাম। মেজ বোন ইমা, তার বিয়ে হয়ে গেছে, তার জন্য কেনা জিনিসগুলো রেখে দিলাম। মাকে বললাম ফোন করে ইমাকে কাল আসতে বলতে। হাসিব আমার কাছে 10,000 টাকা দিয়ে যায়। আমি কিছু টাকা বাবার হাতে দিলাম। জামাই ইঞ্জিনিয়ার, অনেক টাকা রোজগার করবে, হয়তো জামাইয়ের টাকায় বসে খেতে পারবে, সেই আশায় আমার মায়ের মুখ ঝলমল করছে। আমার মা বাবার রূপ পাল্টে গেছে। আমাকে আর নিধিকে কি আদর, কোল থেকে নিধিকে নামাতেই চায় না। মনে মনে ভাবি, স্বার্থের জন্য মানুষ কতটা বদলে যেতে পারে। মাকে ফোন করে জানালো আমি বিদেশ থেকে আসছি, আর সবার জন্য অনেক কিছু নিয়ে এসেছি। ইমা তার স্বামীকে নিয়ে চলে আসলো। আমি তো জানতাম না ইমার বিয়ে হয়েছে, তাই তার বরের জন্য কিছু আনিনি।
ইমার হাতে ৩,০০০ টাকা দিয়ে বললাম, তোর বরকে এই টাকাগুলো দিয়ে শপিং করতে। ইমা খুব খুশি তার বরকে শপিং করতে টাকা দিয়েছি বলে। আপু, শুনলাম দুলাভাই ইঞ্জিনিয়ার আর দেখতেও বেশ সুন্দর। তোর তো সেই কপাল রে, ভালোই করেছিস আদিপ শয়তানটাকে ছেড়ে দিয়ে। এখন তুই ইঞ্জিনিয়ারের বউ, দুলাভাই অনেক টাকা ইনকাম করবে, সব টাকা তোরই হবে। তুই চাইলে মা বাবাকে আমাদেরকে সাহায্য করতে পারবি। এখন বলছিস আদিপ শয়তান ছিল। আমি তোদেরকে কতবার বলেছি আদিপ আমাকে অত্যাচার করে। তোরা কি বলেছিলি? ওই রকম অত্যাচার সব স্বামীরাই করে। ইংল্যান্ডে যাবার আগে মাকে বলেছিলাম আমি ইংল্যান্ডে যাব না। সেদিন মা আমাকে অনেক কথা শুনিয়েছে। মনে ত্যাগ দিয়ে আদিবের সাথে ইংল্যান্ডে গিয়েছিলাম। ভেবেছি বাঁচলে বাঁচবো, মরলে মরবো। আদিব আমাকে অন্য পুরুষের হাতে তুলে দিতে চেয়েছিল। আমি সেদিন পালিয়ে গিয়েছি। আমার ভাগ্য ভালো, হাসিবের মতো মানুষের সাথে দেখা হয়েছিল। সে আমাকে আশ্রয় না দিলে এতদিনে হয়তো মরেই যেতাম, নয়তো কোনো পতিতালয়ের বাসিন্দা হয়ে থাকতাম। আর সাহায্যের কথা বলছিস, আমি কি করে সাহায্য করব? টাকা ইনকাম করবে হাসিব, সে যদি চায় মা বাবাকে তোদেরকে সাহায্য করতে করবে। তার আদেশ ব্যতীত আমি কিচ্ছুটি করব না, কারণ সে আমার কাছে অনেক মূল্যবান একজন মানুষ। ইমার মুখ কালো হয়ে গেল আমার কথা শুনে। সে আর কিছু বলল না। মিলি নিধিকে কোল থেকে নামাতেই চায় না। অনেক আদর করছে মিলি নিধিকে। নিধি বারবার পাপ্পা যাব বলছে। ভাবছি হাসিবকে ফোন দেব কিনা, সে তো তার বাসায় আছে, এখন কি ফোন দেওয়া উচিত হবে? কিন্তু এদিকে নিধি তার জন্য কান্না করছে। তখনই হাসিব ফোন দিয়ে বলল, আমি কাল সকালেই আসবো তোমাদেরকে নিয়ে যেতে। নিধি কেমন আছে? খুব মিস করছি নিধিকে। সে তোমার জন্য খুব কান্না করছে, এখনো ঠিক মতো না খেয়ে ঘুমাচ্ছে। আচ্ছা, আমি এখনই আসছি। এই কথা বলে হাসিব ফোন রেখে দিল। আমি বললাম, এত রাতে আসার দরকার নেই, সকালেই এসো। সে আমার কথা শুনল না। আধা ঘন্টা পর হাসিব এসে দরজায় নক করছে। মা গিয়ে দরজা খুলে দিল। জানতে চাইলো, জামাই তুমি এত রাতে, কোনো সমস্যা হয়েছে কি? হাসিব মাকে বলল, না মা, কোনো সমস্যা না। ইসরাত বলল নিধি আজ সারাদিন আমার জন্য কাঁদছে, রাতেও ঠিক মতো খায়নি, তাই চলে আসলাম। সকালে ইসরাতকে আমার বাসায় নিয়ে যাব। হাসিবের মেয়ের প্রতি এমন টান দেখে মা বাবা বেজায় খুশি। বাবা বলে, ভাগ্য করে এমন স্বামী পেয়েছি, যার স্ত্রীর প্রতি সন্তানের প্রতি এত ভালোবাসা। সে মানুষ হিসেবে অবশ্যই অনেক ভালো। হাসিবকে বললাম, তুমি কি পাগল? এত রাতে কেন আসলে? আসার সময় আম্মা আব্বাকে বলে আসছো, না হলে তো সকালে তোমাকে রুমে না পেয়ে খুঁজবে। আম্মু ঘুমিয়ে গেছে, আব্বু টিভি দেখছিল। বললাম, আব্বু নিধি আবার জন্য কাঁদছে, আমি এখনই নিধির কাছে যাচ্ছি, সকালে তাদেরকে নিয়ে চলে আসব। আব্বু বলছিল সকালে যেতে পারতি, এত রাতে না যেয়ে আমি চলে আসলাম। হাসিবের কাছে জানতে চাইলাম আম্মা আব্বা আমাকে মেনে নিল। এটা তো আমার বিশ্বাসই হচ্ছে না। প্রথমে তো খুব রাগারাগি শুরু করেছিল আব্বু, পরে সব বুঝিয়ে বললাম। বলছি ভুল করে ফেলেছি, ক্ষমা করে দাও। নিধির পিক দেখালাম, তোমার পিক দেখালাম। নিধির পিক দেখে আব্বু আম্মু শান্ত হয়ে গেল। আম্মু আব্বুকে বলল, দেখো হাসিব ছোট, কিন্তু ছোটবেলা দেখতে এমনই ছিল। হাসিবের মেয়ে হাসিবের মতোই হয়েছে। আর রাগ করে কি হবে, ছেলের বউ আর নাতিকে মেনে নাও। ভাইয়া ভাবি একটু প্রতিবাদ করেছিল, আব্বু ধমকে দিয়েছে। পরে আর তারা কিছু বলেনি। আব্বু বলেছে কাল তোমাদেরকে বাসায় নিয়ে যেতে। হাসিবের বাসায় আমাকে মেনে নিতে রাজি হয়েছে শুনে আমার বুকের উপর থেকে একটা পাথর নেমে গেল। আমি ভেবেই নিয়েছিলাম হাসিবের মা বাবা আমাকে মেনে নেবে না। আজ প্রথম আমি হাসিব এক বিছানায় শুয়েছি। এখন থেকে এক বিছানায় থাকতে হবে, না হলে তো সবাই বলবে স্বামী স্ত্রী হয়ে কেন আমরা এক বিছানায় ঘুমাই না। নিধি মাঝখানে, আমি আর হাসিব দুইজন দুই পাশে। হাসিব বলল, ইসরাত, তোমার মনে হয় সংকোচ লাগছে আমার সঙ্গে ঘুমোতে। আজ রাতটা কোনো মতে কাটিয়ে দাও, আমরা বাসায় গেলে একসঙ্গে থাকা লাগবে না। আমার রুমে সোফা আছে, আমি সেখানেই ঘুমোবো। তুমি নিধিকে নিয়ে খাটে ঘুমাবে। তুমি এতটাই সাধু পুরুষ, নিজের স্ত্রীকে দূরে সরিয়ে রাখতে চাও। আমাকে কি তুমি ভালোবাসো না? কেন দূরে সরে থাকতে চাও? বিয়ে করেছো, কিন্তু স্ত্রীর অধিকার এখনো দাও না। আমি কি এতটাই নগণ্য যে তোমার স্পর্শ পাওয়ার যোগ্যতা আমার নেই? হাসিব আমার মুখে হাত চাপা দিয়ে ধরে ফেলে বলল, আর লজ্জিত করো না আমাকে, এখানে না, আমরা বাসায় যাই, সব হবে। হাসিব নিধিকে তার বুকের উপরে তুলে নিল। নিধি হাসিবের বুকের উপরে ঘুমাচ্ছে। হাসিব একটা হাত আমার গলার নিচে দিয়ে আমাকে জড়িয়ে ধরলো। আমি তার আর একটা হাতে আমার হাত রেখে ঘুমিয়ে গেলাম। সকালে নাস্তা করে হাসিব আমাদেরকে নিয়ে তার বাসায় গেল। পল্লবীতে তার বাসা। বাসার ভিতরটা অনেক সুন্দর, অনেক ফুল ফলের গাছ লাগানো চারিদিকে। বাসার ভেতরে ঢুকতেই হাসিবের আম্মু এসে নিধিকে কোলে নিল। শ্বশুর শাশুড়িকে সালাম করলাম। হাসিবের ভাবি হাসিবকে বলল, এমন মেয়ে বিয়ে করেছো পছন্দ করে, কি রুচি তোমার। হাসিব তার ভাবিকে বলল, আপনার গায়ের রং ফর্সা বলে কি আপনি নিজেকে সুন্দরী ভাবেন?
একবার ইসরাতের সাথে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে দেখেন কে সুন্দরী। ইসরাতের গায়ের রং আপনার চেয়ে একটু কালো, কিন্তু ফেস আপনার চেয়ে সুন্দর। আচ্ছা থাকো তোমার সুন্দরী বউ নিয়ে, আর কখনো কিছু বলবো না। এই কথা বলে হাসিবের ভাবি রুমে চলে গেল। ভালোই যাচ্ছে আমাদের সংসার। এখন আমার শ্বশুর শাশুড়ি আমার প্রতি দারুণ খুশি, কারণ আমি সংসারের দায়িত্বগুলো নিজের হাতে তুলে নিয়েছি। কাজের মেয়ে থাকা সত্ত্বেও রান্না আমিই করি, সকালে বিকেলে চা করে দিই শ্বশুর শাশুড়িকে, তাদের সেবা যত্ন করি। ভাবি কোনো কাজ করে না, খাবার সময় খায় আর সারাদিন টিভি দেখে, মোবাইল নিয়ে পড়ে থাকে। তার একটা বেবি আছে 6 বছর, নাম ইফাত। তার দেখাশোনা আমার শাশুড়িই করে। আমি যখন নিধিকে খাওয়াই তখন ইফাতকেও খাইয়ে দেই। ইফাত আমাকে ছোট আম্মু বলে ডাকে। হাসিব সরকারি চাকরি পেয়েছে, আইটি সেক্টরে। সে সংসারে সমস্ত খরচ দেয়। আগে আমার ভাসুর সব খরচা দিত, এখন আমার ভাসুর শ্বশুরকে বলে, তোমার ছেলেকে বিদেশে লেখাপড়া করিয়ে ইঞ্জিনিয়ার বানিয়েছি। সে এখন সরকারি চাকরি করে, অনেক ভালো বেতন পায়। তাকেই বলো সব খরচা চালাতে। হাসিব তার বেতনের বেশিরভাগ টাকা তার বাবার হাতে তুলে দেয়, আর বাদবাকি টাকা আমার কাছে রাখে। আমি টাকা আমার কাছে রাখতে চাইনি। হাসিব বলে আমার টাকা মানে তোমার টাকা, যখন ইচ্ছা করবে খরচ করবে। সে বলেছে খরচ করতে, কিন্তু আমার খরচ করার কোনো প্রয়োজন পড়ে না, না চাইতেই সব কিছু পেয়ে যাই। আজ শুক্রবার, ছুটির দিন। হাসিব আমাকে রেডি হতে বলল। কেন জানতে চাইলাম। সে বলল নামাজের পর নুহাশপল্লী ঘুরতে যাবে। বিকালে নুহাশপল্লীর উদ্দেশ্য রওনা দিলাম নিজেদের গাড়ি করে। সাথে ইফাতকেও নিয়ে গেলাম। নুহাশপল্লী থেকে ঘুরে আসতে রাত 8টা বেজে গেছে। এসেই হাসিব বিছানায় শুয়ে পড়ল। নিধিও ঘুমিয়ে পড়েছে। আমি শাড়ি চেঞ্জ করে আসতেই হাসিব আমাকে টান মেরে তার বুকের উপরে নিয়ে নিল। বললাম কি করছো, দরজা লক করা হয়নি? হাসিব বলল তাতে কি, আমার বউকে আমি আদর করব, কে আসবে আমার রুমে? আমি জোর করে ছাড়িয়ে দরজা লক করে আসলাম। কি করছো, আজ এত রোমান্টিক মুড কেন? আমার যখন ইচ্ছে আমার বউকে আদর করব, তাতে কি জবাবদিহি করতে হবে? না না, জবাবদিহি করতে তো বলিনি, শুধু জানতে চেয়েছি। কোনো কথা বলবে না, চুপ থাকো, আমার কাজ আমাকে করতে দাও। হাসিব আমাকে বুঝিয়েছে স্বামীর আদর ভালোবাসা কি। আদিবের কাছে নির্যাতিত হতে হতে স্বামী নামের প্রতি ঘৃণা জন্মে গিয়েছিল। আজ হাসিবকে পেয়ে বুঝেছি স্বামী কেমন হয়। অনেকদিন হয়ে গেল বাবার বাড়িতে যাই না। সকালে হাসিব নাস্তা করতে বসেছে। আমি তাকে বললাম একটা কথা বলতে চাই। হাসিব বলল, একটা কেন, মন চাইলে হাজারটা কথা বলো। আমার বউয়ের কথা আমি শুনবো না, কি করে হয়? মা বাবার কথা মনে পড়ছে, তুমি যদি বলো কয়েকদিন থেকে আসবো। কয়েকদিন, সেটা কি করে সম্ভব? আমি আমার মেয়েকে ছাড়া থাকতে পারবো না। বড়জোর 2 দিন থাকতে পারবে। আমিও অফিস ছুটির পর সেখানেই চলে যাব। না হলে নিধিকে ছেড়ে আমার ঘুম আসবে না। মেয়ে যখন বড় হবে বিয়ে দেবে কিভাবে? ঘর জামাই রাখবো, তবুও অন্য জায়গায় বিয়ে দেব না। নিধি আমার কলিজা, কলিজা ছাড়া মানুষ বাঁচে না। তেমন নিধিকে ছাড়া আমার দম বন্ধ হয়ে যাবে। অফিসে যাবার সময় হাসিব আমাকে বলে গেল রেডি হয়ে থাকতে। অফিস থেকে এসে আমাকে আবার বাবার বাড়িতে নিয়ে যাবে। 4টা 10-এর দিকে হাসিব অফিস থেকে আসলো। আমি তাকে খাবার খেতে দিলাম। খাওয়া শেষ করে সে আমাকে বলল, আম্মু আব্বুকে বলে আসো তুমি তোমার বাসায় যাবে। আম্মা আব্বাকে বললাম, তারা বলল তাড়াতাড়ি চলে আসতে, নিধিকে ছাড়া তাদেরও ভালো লাগবে না। যাবার রাস্তায় হাসিব গাড়ি থামিয়ে গাড়ি থেকে নামলো শপিং করতে। জানতে চাইলাম এখন শপিং করার কি দরকার। সে বলল আম্মা আব্বা আর মিলির জন্য শপিং করবে। আমি তাকে শপিং করতে দিলাম না। বললাম যখন শ্বশুর বাড়ি যাবে তখনই তোমার শপিং করে নিয়ে যেতে হবে, এটা কেমন কথা? শপিং করতে না পেরে অনেকগুলো ফল আর মিষ্টি কিনে নিয়ে আসলো। আচ্ছা তুমি কি তোমার শ্বশুর বাড়ি যাচ্ছ নাকি মেয়ের জামাই বাড়ি যাচ্ছ? কেন তোমার এত কিছু নিয়ে যেতে হবে? আসিফ বলে, ধরো আমি মেয়ের জামাই বাড়ি যাচ্ছি। তবে মেয়ের জামাইটা বুড়ো। হাসিব হাসছে, আমিও হেসে দিলাম। নিধি বলছে, মাম্মা পাপা হাসছে কেন? তোমার বুড়ো জামাইয়ের বাড়ি যাচ্ছি তো তাই হাসছি, এটা বলে হাসিব আবার হাসতে লাগলো। গাড়ি থেকে নেমে বাড়ি যেতেই মিলি এসে জড়িয়ে ধরলো আমাকে। নিধিকে কোলে নিয়ে হাসিবকে বলল, দুলা ভাই কেমন আছেন? হাসিব মিলির সাথে কথা বলছে। আমি মায়ের কাছে গেলাম। কি রে, কতদিন পরে আসলি, আমার নানুমণি কই? জামাই আসছে তোর সাথে? নিধি মিলির কাছে, হাসিব বাহিরে মিলির সাথে কথা বলছে। মা এগুলো নাও। কি রে এগুলো? ও মা, এত কিছু কেন আনছিস? এত মিষ্টি কে খাবে, ফলও তো অনেকগুলো। হাসিব এত কিছু নিয়ে এলো। বললাম কম করে কিনো, জামাইয়ের মনটা অনেক ভালো রে, দেখেই বোঝা যায় সহজ সরল। হ্যাঁ মা, হাসিব অনেক ভালো, সৎ চরিত্রবান একজন মানুষ। এই যুগে এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। মা হাসিবকে রাস্তা দিয়েছে, সে নিধিকে নিয়ে খাচ্ছে। মিলি আমাকে ডাক দিয়ে বলল, আপু এইদিকে একটু শুনে যাবি? কি রে, কি বলবি? আপু প্লিজ তুই দুলাভাইকে বল আমাকে একটা ল্যাপটপ কিনে দিতে।
আমার সব ফ্রেন্ডদের ল্যাপটপ আছে, শুধু আমারই নেই। আমি হাসিবকে এই ব্যাপারে কিছু বলতে পারবো না, তুই চেয়ে দেখতে পারিস। মিলি আমাকে অনেক রিকোয়েস্ট করে কেঁদে ফেললো, কি আর করা, ছোট বোন তো। রাতে খাবার পর হাসিব শুয়ে আছে, নিধি হাসিবের বুকের উপরে ঘুমাচ্ছে। জানো, মিলি না আমাকে খুব জোর করে ধরেছে তোমাকে তার আবদারের কথা বলার জন্য। আমি বলছিলাম তুই বল, সে তোমাকে বলতে লজ্জা পাচ্ছে। কি আবদার বলো, আমার শালি আমার কাছে আবদার করতেই পারে। মিলি ল্যাপটপ কিনে দিতে বলছে তোমাকে। হাসিব বলল, মিলিকে ডাক দাও, তার মুখ থেকে শুনতে চাই। আমি মিলিকে ডাক দিলাম। মিলি হাসিবের সামনে এসে লজ্জায় কাচু মাচু হয়ে যাচ্ছে। আরে শালি সাহেবা, বলো তোমার কি চাই, যা চাইবে তাই দেব। তোমার এই দুলাভাইয়ের কাছে যদি বলো এখনই বর চাও, তাও এনে হাজির করব। হাসিবের দুষ্টুমি কথা শুনে মিলি বলল, এখন আমার বরের দরকার নেই, এখন একটা ল্যাপটপের দরকার, সেটা হলেই চলবে। ঠিক আছে, কাল অফিস থেকে আসার সময় ল্যাপটপ নিয়ে আসবো, কিন্তু তার বিনিময়ে আমাকে মুখে তুলে খাইয়ে দিতে হবে। আমি না আপু দেবে বলেই মিলি চলে গেল। পরের দিন হাসিব মিলির জন্য ল্যাপটপ নিয়ে আসছে, অনেক দামি ল্যাপটপ। আমি তাকে বললাম, ল্যাপটপ কম দামি আছে, তুমি এত দামি ল্যাপটপ কিনতে গেলে কেন? শালিকে দেব, দামি তো দিতেই হবে। কেউ যখন জানতে চাইবে তোর দুলাভাই কত টাকা দিয়ে ল্যাপটপ কিনে দিয়েছে, কম দাম শুনে সবাই মনে করবে আমি একজন কৃপণ লোক। তুমি কি চাও তোমার স্বামীকে কেউ কৃপণ ভাবুক? কি বলবো, আমি হাসিবের যুক্তির সাথে পারবো না, কিন্তু আমি চাই না সে অযথা টাকা খরচা করুক। ভালোই চলছে আমাদের বিবাহিত জীবন। এরই মধ্যে একদিন তুহিন আসলো। আমি গোসল করে বাথরুম থেকে বের হয়ে দেখি তুহিন আমার ভাসুর আর শ্বশুরের সাথে বলছে আমার আগে বিয়ে হয়েছিল আর নিধি হাসিবের সন্তান না। সব কিছু শুনে আমার শ্বশুর আমাকে ডাকছে তুহিনের কথা সত্য কিনা প্রমাণ করতে। আমি হাসিবকে তাড়াতাড়ি করে ফোন করে বললাম, তুমি এক্ষুনি বাসায় আসো, তুহিন এসে সব কিছু বলে দিয়েছে। হাসিব বলল, আমি এক্ষুনি আসছি, তুমি কোনো কিছু স্বীকার করবে না, বলবে নিধি আমার মেয়ে। শ্বশুর আমার কাছে জানতে চাইলো তুহিন যা বলছে সত্য কিনা। আমি জীবনে কখনো মিথ্যা বলিনি, কিন্তু আজ আমাকে মিথ্যা বলতে হবে আমার মেয়ের জন্য। ভয়ে ভয়ে বললাম, নিধি হাসিবের সন্তান, তুহিন জিদ করে মিথ্যা বলছে। সে আমার সঙ্গে অসভ্য আচরণ করতে চেয়েছিল, তাই হাসিব তাকে মেরেছে, সেই প্রতিশোধ নিতে সে এখানে এসে মিথ্যে অপবাদ দিচ্ছে। তুহিন তো জোর গলায় বলছে আমি মিথ্যা বলছি। তুহিন আমার শ্বশুর শাশুড়িকে বলল, বাংলাদেশে আসার কয়েক মাস আগে হাসিব ইসরাতকে বিয়ে করেছে। হাসিব এসেই তুহিনকে ইচ্ছা মতো মার শুরু করলো। তুহিন মার খেয়ে দৌড়ে পালালো। তোমার অন্য মানুষের কথা শুনে আমার স্ত্রী সন্তানকে সন্দেহ করো? কোথাকার কোন তুহিন এসে বলল নিধি আমার সন্তান না, সেটা বিশ্বাস করে নিলে? হ্যাঁ, ইসরাতের বিয়ে হয়েছিল একটা অমানুষের সাথে, সে তাকে অনেক অত্যাচার করেছে। আমি তাকে আশ্রয় দেই। ইসরাত আমার সঙ্গে 2.5 বছর ছিল, আমার সন্তান ইসরাতের পেটে আসে, তাই আমি তাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়ে বাংলাদেশে নিয়ে এসেছি। নিধি আমার ঔরসজাত সন্তান, তাকে নিয়ে কেউ কিছু বললে আমি তা সহ্য করব না। কোথাকার এক তুহিন এসে বলল নিধি আমার মেয়ে না, তোমরা বিশ্বাস করে নিলে? আমি তোমাদের ছেলে, আমাকে তোমাদের বিশ্বাস নেই? আমার শাশুড়ি হাসিবের কাছে এসে বললেন, নিধি তোর সন্তান, আমি বিশ্বাস করব, তুই আমাকে ছুঁয়ে কসম করে বল। তোমাকে ছুঁয়ে কসম করে প্রমাণ দিতে হবে নিধি আমার মেয়ে কিনা? বাহ, দারুণ যুক্তি। অন্যজনের কথায় যদি কসম করে প্রমাণ দিতে হয় নিধি আমার সন্তান কিনা, তাহলে থাকো তোমরা তোমাদের অবিশ্বাস নিয়ে। আমি ইসরাত আর নিধিকে নিয়ে এই বাসা থেকে এক্ষুনি চলে যাচ্ছি। হাসিব আমাদের রুমে এসে সব কাপড় বের করে ব্যাগ তুলতে শুরু করেছে। আমাকে বলছে সব রেডি করতে, আজই বাসা ছেড়ে চলে যাব। আমি ঠায় দাঁড়িয়ে আছি। কি হতে যাচ্ছে? হাসিব আমার মেয়ের জন্য নিজের পরিবার ছেড়ে দিচ্ছে, শুধু আমার আর আমার মেয়ের জন্য হাসিব এত কিছু করছে। হাসিবের ভাবি শ্বশুর শাশুড়ির কাছে গিয়ে ফিসফিস করে কি যেন বলল। আমার শ্বশুর এসে হাসিবকে বাধা দিয়ে বলল, তোর কোনো কসম করতে হবে না, তোর মায়ের কি কিছু বোঝে না? বাবা তুই যাস নে বাসা থেকে। শ্বশুরের কথা শুনে হাসিব বলল, যাব না ঠিক আছে, কিন্তু আজকের পর এই বিষয়ে যেন একটা কথাও না হয় এই বাসায়। আমি যদি কখনো শুনি আমার মেয়েকে নিয়ে কিংবা ইসরাতকে নিয়ে কোনো সমালোচনা হয়, সেই দিনই আমি এখান থেকে চলে যাব। কথাটা সবাই মনে রেখো। সেদিনের পর থেকে কেউ কোনো কথা বলেনি, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি এখন আগের মতো আর আমাকে পছন্দ করে না, সেটা আমি বুঝতে পারি। তারা এখন নিধিকে কোলে নেয় না। নিধি দাদু দাদু বলে কাছে গেলে একটু কথা বলে, না হলে কাছে ডাকে না। এতদিন তো নিধি নিধি বলে পাগল ছিল। মানুষের রূপ এত সহজে কিভাবে পাল্টাতে পারে, সেটা ভেবেই অবাক হই। হাসিব আমাকে মাঝে মাঝে জিজ্ঞেস করে বাসার লোকেরা আমার সঙ্গে কীরকম ব্যবহার করে আর নিধিকে আগের মতো আদর করে কিনা। তাকে আমি মিথ্যে বলি। সত্যটা জানতে পারলে হাসিব অনেক কষ্ট পাবে। এই বাসায় সে এক মুহূর্ত থাকবে না। আমি চাই না আমাদের জন্য হাসিব তার মা বাবাকে ছেড়ে দিক।
দিন ভালোই যাচ্ছে। আমার শাশুড়ির এখন বড় ছেলের বউয়ের সাথে মিল হয়েছে। আমি বুঝতে পারি আড়ালে আমার নামে অনেক কিছু বলে, কিন্তু হাসিবের ভয়ে সামনে কিছু বলে না। আমিও আড়ালের কথা ধরে মন খারাপ করি না। আমার স্বামী তো ভালো, অন্যরা যা ইচ্ছে তাই বলুক, আমার তেমন সমস্যা নেই। অফিস থেকে এসেই হাসিব আমাকে জড়িয়ে ধরে খুশি খুশি মুখ নিয়ে বলল, আমি ইন্ডিয়া যাবার অফার পেয়েছি, 1.5 মাসের একটা আইটি সেক্টর প্রোগ্রামে ট্রেনিং করতে। সোমবারে ইন্ডিয়া যাব, সেখান থেকে ট্রেনিং করে আসলে আমার আবার প্রমোশন হবে। হাসিবের কথা শুনে খুশি হলাম, কিন্তু মনটা খারাপ হয়ে গেল। তাকে ছাড়া এতদিন থাকতে হবে, আর সে বাসায় না থাকলে বাসার সবাই আমার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে। হাসিব যাবার সময় আমাকে বলে গেল বাসার কেউ কিছু বললে তাকে জানাতে, আর টাকা দিয়ে বলল যখন যা প্রয়োজন আব্বুকে বলবে, আব্বু এনে দেবে। আমি আব্বুকে বলে যাচ্ছি। হাসিব যাবার পর থেকে আমার শাশুড়ির সাহস বেড়ে গেছে। সে এখন সামনাসামনি আমাকে কথা শোনাচ্ছে। নিধি কাছে গেলে বলে, কার না কার সন্তান নাকি জারজ, আর এই মেয়ের জন্য আমার ছেলের কি দরদ। হাসিব বলেছিল বাসার কেউ কিছু বললে তাকে জানাতে, কিন্তু আমি তাকে এখনো কিছু জানাতে চাই না। সে যদি জানতে পারে তাহলে ট্রেনিংয়ে মনোযোগী হতে পারবে না, দুশ্চিন্তা করবে আমাদের জন্য। কথা শুনে আমি চুপচাপ থাকি, অপেক্ষা করছি হাসিব আসার। সকালে নাস্তা বানাতে গেলাম, শাশুড়ি তার বড় ছেলের বউয়ের সাথে বলছে, এই মেয়ের মুখ দেখতে ইচ্ছা হয় না, কি করব, তবুও দেখতে হচ্ছে। এই মেয়ের কি কোনো লজ্জা শরম নেই? এত কথা বলছি গায়ে লাগে না। অন্য মানুষ হলে বাসা ছেড়ে চলে যেত। যা বলল, কি করে যাবে? অন্যজনের যারো সন্তানকে হাসিবের ঘাড়ে ঝুলিয়েছে। আর সহ্য করতে পারলাম না। বললাম, ঠিক আছে, আমি আপনাদের বাসা থেকে এখনই চলে যাচ্ছি। আমার মুখ আর আপনাদেরকে দেখতে হবে না। একটা কথা শুনে রাখুন, আমার মেয়ে জারজ না, সে বৈধ। চলে আসলাম বাবার বাড়ি। হাসিবকে বললাম, তোমাকে ছাড়া তোমার বাসায় থাকতে ভালো লাগছে না, তাই আমাদের বাড়িতে চলে আসছি। কেন আসছি সেটা বলিনি। হাসিব অবশ্যই একটু সন্দেহ করেছে। আমি বলেছি এমনি আসছি, কেউ আমাকে কিচ্ছু বলেনি। হাসিব আজ দেশে ফিরবে, আমাকে ফোন করে জানতে চাইলো ইন্ডিয়া থেকে আমার আর নিধির জন্য কি কি আনবে। আমি বললাম আমাদের কিচ্ছু লাগবে না, তুমি ভালোই ভালোই চলে আসো। ইমা আর মিলি আমাকে বলল, কি রে দুলাভাই তোর জন্য শপিং করতে চাইলো, তুই না করলি? আচ্ছা আমাদের জন্য শপিং করতে বল। আমি বললাম পারবো না, তোদের ইচ্ছা হলে তোরা বল। ইমা আমার মোবাইল দিয়ে হাসিবকে কল দিয়ে বলল, দুলাভাই আপনার 2টা শালি আছে, তাদের জন্য শপিং করে নিয়ে আসবেন। ইমা কাল শ্বশুরবাড়ি থেকে আসছে। আমার বোনগুলো অনেক লোভী। হাসিব বাংলাদেশে এসে আগে ওদের বাসায় গেল, বিকালে আমার এখানে আসছে, বড় একটা ব্যাগ তার হাতে, সবার জন্য শপিং করে নিয়ে আসছে। নিধির জন্য অনেক খেলনা এনেছে। মা বাবা ইমা মিলি খুশিতে বাগ বাগ হয়ে বলছে। হাসিব অনেক বড় মনের মানুষ, সবার আনন্দিত চেহারা দেখে ভাবি হাসিব দিতে পারে বলে অনেক ভালো হয়ে গেছে, না দিতে পারলে ভালো হতে পারতো না তোমাদের কাছে। হাসিব বলল, এখানে তো অনেক দিন থাকলে, চলো বাসায় চলে যাই। বললাম ওই বাসায় আমি আর যাব না। আমার মুখ তাদের দেখতে ইচ্ছা হয় না, আমার লজ্জা শরম নেই বলে তাদের বাসায় পড়ে থাকি। নিধিকে বারবার জারজ সন্তান বলে ডাকে। কি আমার মেয়েকে জারজ বলেছে? এত বড় সাহস! আমি তাদেরকে একদিন বলে দিয়েছিলাম, যেদিন নিধিকে নিয়ে কেউ বাজে কথা বলবে সেই দিনই আমি ওই বাসা ছেড়ে চলে আসব। সত্যি হাসিব তার কথা রেখেছে। এখন আমরা অন্য জায়গায় থাকি। হাসিবকে মাঝে মাঝে বলি আমাদের জন্য মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করেছে। এটা আমার কেমন যেন লাগে। তুমি তো তাদের সন্তান। হাসিব আমার প্রতি উত্তরে বলে, নিধিও আমার সন্তান। যেই মা বাবা আমার সন্তানকে মেনে নেবে না, সেই মা বাবার সাথে আমারও সম্পর্ক থাকবে না। আমি এখন 6 মাসের অন্তঃসত্ত্বা, জানতে পেরেছি ছেলে হবে। হাসিব সব সময় বলতো আমার একটা মেয়ে আছে, এখন একটি ছেলে হলেই আমার সংসার পরিপূর্ণ। তার ইচ্ছা পূর্ণ হয়েছে। নিধির 5 বছর, হাসিব তাকে স্কুলে ভর্তি করিয়েছে। সকাল 7টায় হাসিব নিধিকে স্কুলে দিয়ে আসে, আবার 9টায় নিয়ে এসে পরে সে অফিসে যায়। সে সব দিক দিয়ে পারফেক্ট স্বামী হিসেবে, বাবা হিসেবে। এখন ভাবি আল্লাহ মানুষকে কষ্ট দিয়ে পরীক্ষা করে দেখে। আমার বান্দা আমার পরীক্ষার উপরে কেমন আস্থাশীল থাকে। আল্লাহ তো দয়াবান, তার উপরে অগাধ আস্থা বিশ্বাস রাখলে একদিন না একদিন আল্লাহর অশেষ রহমত তার বান্দার উপরে ঠিকই বর্ষণ করবে, ইনশাল্লাহ। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা।